হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আগের ক্লাসে আমরা পড়েছিলাম ভূগোলের প্রথম যে দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টারটা। আশা করি সবার কাছে ক্লিয়ার আছে চ্যাপ্টারটা। আমি অনেকটা বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছিলাম, ছবি এঁকে দেখিয়েছিলাম। সেটা পরে মানে তারপরের বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের পরীক্ষায় ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের বড় প্রশ্নের মধ্যে আসবেই আসবে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদেরকে যে আজকে আমরা যে ক্লাসটা করব, যেটুকু ক্লাস করব সেইটুকুই আমাদের পরীক্ষায় তার মধ্যে থেকে হয়তো একটা বা দুটো কোশ্চেন আমরা পাবোই পাবো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের তাপের পরিমাপ থেকে। তারপর ধীরে ধীরে আমরা কোশ্চেনে যাব এবং কোশ্চেন অ্যানালাইসিস করব, কি কি পয়েন্ট আমরা সেই কোশ্চেনে লিখব এবং সেই পয়েন্টগুলো কিভাবে সেই প্রশ্নটার সাথে জড়িত সেটাও আমরা দেখব। চলো তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নে যাই। বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ। মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কে বলতে পারে এইবারকার পরীক্ষায় হয়তো এই কোশ্চেনটাই তোমাদের তুলে দিল? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পারো তো একটু স্টার দিয়ে নাও বা তোমাদের খাতায় প্রশ্নটা লিখে নাও। এবার আমরা বেশ কিছু জিনিস এই বায়ুমণ্ডলের তাপের তারতম্যের যে কারণ, এই কারণের পিছনে বেশ কিছু জিনিস আমরা পড়ব। আমাদের বায়ুমণ্ডলে তাপ তো আছে, সূর্য থেকে আমরা তাপ পাই, আমরা সবাই জানি। এবার এই সূর্য থেকে তাপ যে আমরা পাচ্ছি তার তো বিশেষ কিছু তারতম্য ঘটছে। তার মধ্যে তো বেশ কিছু কারণ রয়েছে। এই তাপের তারতম্যের তো বেশ কিছু কারণ থাকবে। সেই কারণগুলো আমরা এখন পড়ব, ছবি এঁকে বোঝার চেষ্টা করব কিভাবে এই কারণগুলি আমাদের বায়ুমণ্ডলের তাপের তারতম্য ঘটাচ্ছে। সবার প্রথম কি আছে? সবার প্রথম আছে অক্ষাংশ। অক্ষাংশ কিভাবে অক্ষাংশ বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে, চলো আমরা সেটা দেখে নিই। দেখো, বায়ুমণ্ডলে তাপের একমাত্র সোর্সকে সূর্য, সেটা আমরা প্রত্যেকে জানি যে তাপের একমাত্র সোর্স হচ্ছে সূর্য। এবার বিষয় হচ্ছে সূর্য কিন্তু দুরকম ভাবে কিরণ দেয়। আগের ক্লাসে আমরা পড়েছি টর্চের উদাহরণ দিয়ে। এক হচ্ছে লম্বভাবে কিরণ দেয়, ধরো এটা সূর্য, এই সূর্য কখনো কখনো লম্বভাবে কিরণ দিচ্ছে, একদম সোজাভাবে, আবার কখনো কখনো কিভাবে কিরণ দিচ্ছে না, টেরাভাবে। এভাবে, তাই তো? তাহলে সূর্য আমাদের পৃথিবীতে দু রকম ভাবে তার সৌরকিরণ পৌঁছে দিচ্ছে। একটা হচ্ছে লম্বভাবে আর একটা হচ্ছে এরকম টেরাভাবে। এবার আমরা তো আগেই পড়েছি যে সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তখন তাপের পরিমাণ বেশি হচ্ছে, তখন বেশি গরম হচ্ছে আমাদের পৃথিবী। যেমন ধরো, আমি এই উদাহরণটা কালকে দিয়েছিলাম, আগের দিন দিয়েছিলাম, যে একটা টর্চকে, এটা ধরো একটা টর্চ, এই টর্চটাকে তোমার চোখের সামনে এরম ভাবে ধরা হলো, একদম আই কন্ট্যাক্টে টর্চটা ধরা হলো। তোমার চোখে যে পরিমাণ আলো লাগবে, টর্চটা যদি সাইড থেকে তোমার চোখের ওপর ধরা হয় সেই অবস্থায় ওই সোজাভাবে ধরা অবস্থার থেকে কম আলো লাগবে। আমরা যদি সোজাভাবে ধরি, সোজাভাবে তোমার চোখের ওপর ফেলি, আলোটা রিফ্লেক্ট করবে জোরে, এবং যদি আমরা টেরাভাবে ফেলি তাহলে আমাদের সাইড থেকে আলোটা আসবে এবং অতটা উজ্জ্বল এবং অতটা মানে শক্তিশালী হবে না, যেটা আমাদের চোখের ওপর এফেক্ট ফেলবে। ঠিক সেই রকম ভাবে এই যে সূর্য,
আমার ছবিতে আবার সবকিছুর ছবির মধ্যে নাম লিখে দিতে হবে, না হলে তোমাদের বোঝার ক্ষমতা থাকবে না এটা সূর্য না পৃথিবী। চলো, তো এই সূর্য কি করছে, প্রথমে লম্বভাবে কিরণ দিচ্ছে এবং কখনো আবার টেরাভাবে কিরণ দিচ্ছে। যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তখন জায়গাটা বেশি গরম হচ্ছে, আর যখন টেরাভাবে কিরণ দিচ্ছে তখন জায়গাটা কম গরম হচ্ছে, খুব স্বাভাবিকভাবে। ঠিক সেরকমই ধরো এটা আমাদের পৃথিবী, কেমন, এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে নিরক্ষরেখা। ওকে, আমরা সবাই জানি নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর দিয়ে গেছে। আর এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সারা বছর বরফে ঢাকা থাকে, যেখানে মানুষ পৌঁছানো তো কঠিন বটেই, তবু এখন মানুষ সেখানে পৌঁছচ্ছে তাদের নিজেদের ক্ষমতার দ্বারা। তো এই উত্তর এবং দক্ষিণ মেরু সবসময় বরফে ঢাকা থাকে, যার ফলে কি হয় না, ধরো এই যে নিরক্ষরেখা, সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, মানে সোজা হয়ে কিরণ দেয়, এবং সূর্য উত্তর এবং দক্ষিণ মেরুতে টেরাভাবে কিরণ দেয়। বোঝা গেল? নিরক্ষরেখায় লম্ব কিরণ, উত্তর এবং দক্ষিণ মেরুতে তির্যক কিরণ। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে অক্ষাংশ পয়েন্টে আমরা কি লিখব না, অক্ষাংশ পয়েন্টে আমরা লিখব যে পৃথিবীর নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়, কিন্তু উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে তাপমাত্রার একটা তারতম্য ঘটে, বায়ুমণ্ডলে তাপমাত্রার তারতম্য ঘটছে তো তাপমাত্রার তারতম্য। প্রথমত উত্তর এবং দক্ষিণ মেরু বরফে ঢাকা থাকে, তার ওপর এখানটায় মানে নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, মানে বেশি গরম হচ্ছে, আর উত্তর এবং দক্ষিণ মেরুতে সূর্য তির্যকভাবে কিরণ দিচ্ছে, মানে কম গরম হচ্ছে, তাই তো? তাহলে হলো তাপমাত্রার তারতম্য তো ঘটলো, অক্ষাংশের জন্য তাপমাত্রার তারতম্য ঘটলো। তাহলে আমরা এই অক্ষাংশ পয়েন্টে কি লিখবো না, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ হিসেবে অক্ষাংশ ও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। আমাদের পৃথিবীর নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং উত্তর ও দক্ষিণ মেরুতে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে সূর্য যেখানে লম্বভাবে কিরণ দিচ্ছে সেই জায়গাটা বেশি গরম হচ্ছে, এবং যেখানে উত্তর এবং দক্ষিণ মেরুতে তির্যকভাবে কিরণ দিচ্ছে যার ফলে জায়গাটা কম গরম হচ্ছে। এই জন্যই অক্ষাংশ তাপের তারতম্যের জন্য বিশেষভাবে দায়ী। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার সবার কাছে? আমি কি বোঝাতে পেরেছি? যদি কোথাও বুঝতে অসুবিধে হয় বারবার আমি বলি কমেন্ট সেকশনে মেসেজ করে রাখবে, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। ওকে, তারপরে কি আছে? তারপরে আছে উচ্চতা। এটা আমি মুছে দিচ্ছি, যদি কারো লিখতে হয় লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি, নইলে আমি জায়গা পাবো না। ওকে, চলো।
এই কোশ্চেনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমরা যদি এটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় এলে অনায়াসে লিখে ফেলতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না আশা করছি। আর যেভাবে আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যদি পরীক্ষার খাতায় সেই সেম ছবি নিজের মতো করে আঁকতে পারো তাহলে তো নাম্বারের কোনো কমই হবে না, মানে নাম্বার নিতে পারবে না তোমরা, কত নাম্বার চাই। ধরো তুমি পরীক্ষায় কোশ্চেনটা এলো, অক্ষাংশ লিখলে, যেরকম ভাবে বললাম সেরকম ভাবে লিখলে। কি লিখতে হবে সেটা আমি বলে দিয়েছি। যদি কেউ খাতায় না লিখতে পারো একটু স্লো করে আমার কথাটা শুনে শুনে লিখে নেবে খাতায়। সাথে পৃথিবী আঁকবে, নিরক্ষরেখা দেবে, সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, উত্তর এবং দক্ষিণ মেরুতে তির্যকভাবে কিরণ দিচ্ছে দেখিয়ে দেবে। তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিস্টার এবং ক্লিয়ার হয়ে থাকবে। তারপরে কি আছে? তারপরে আছে উচ্চতা। এবার ব্যাপারটা হচ্ছে উচ্চতা বাড়লে মানে উচ্চতার সাথে তাপমাত্রার, বায়ুমণ্ডলের তাপমাত্রার তাপের তারতম্য অবশ্যই ঘটে। এটা কিন্তু আমরা সবাই দেখেছি, কিন্তু আমাদের মাথায় ওই টাইমে এটা খেলেনি যে আচ্ছা এটা বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণ হতে পারে। ধরো তোমরা অনেকেই পাহাড়ে গেছো তো, এবার তোমরা যত উপরে উঠবে তত দেখবে ঠান্ডা বাড়ছে, বরফ জমছে। আচ্ছা ধরো দার্জিলিং আমরা গেলাম, দার্জিলিং থেকে যখন আমরা আরেকটু উপরে যাব তখন দেখবো সেখানে ঠান্ডা বাড়ছে, বরফ পড়ছে, বরফ জমছে। কেন জমছে? কারণ তাপের তারতম্য ঘটছে, তাই না? সব দিক থেকেই তাপের তারতম্য সেখানে ঘটছে। ধরো তুমি পাহাড়ে বেড়াতে গেলে, বা তোমরা কেউ পাহাড়ে বেড়াতে গেলে, গিয়ে সকালবেলা উঠলে, উঠে দেখলে চারিদিকে মেঘ করে আছে, কুয়াশা জমেছে, দেখতে খুব সুন্দর। তোমরা কুয়াশা এবং মেঘের জন্য কেউ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ না। কেন পাচ্ছ না? কারণ এই বায়ুমণ্ডলের তাপের তারতম্যের জন্য আমাদের উচ্চতা তো দায়ী, সেই কারণে দেখতে পাচ্ছ না। এবার উচ্চতা কিভাবে দায়ী, চল আমরা সেটা দেখে নিই। ধরো আমরা যে পড়েছিলাম না, কালকের আগের দিনের ক্লাসে পড়েছিলাম, এটা হলো ট্রপোস্ফিয়ার। এই যে এটা হলো ট্রপোস্ফিয়ার, তাই তো? যেখানে মানুষ বাস করে, যেখানে হাওয়ায় বেলুন ওড়ে, যেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, সেটাকে আমরা বলেছিলাম ট্রপোস্ফিয়ার। এবং এই ট্রপোস্ফিয়ারে কি হয়েছিল না, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমেছিল। মনে পড়ছে আমি বলেছিলাম? যদি কেউ এই ক্লাসে নতুন হয়ে থাকো সে আমার আগের ক্লাসটা দেখে আসতে পারো, আমি এই বিষয়ে ডিটেলে আলোচনা করেছি, একদম ডিটেলে আলোচনা আছে। তো কি হলো না, এই উচ্চতা বাড়লো, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমলো। উচ্চতা বাড়লো, উষ্ণতা কমলো, তাই তো? এই যে উচ্চতা বাড়লো এবং উষ্ণতা কমলো, এই যে একটা প্রসেস হলো ট্রপোস্ফিয়ারে। শুধু যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে এটা কিন্তু নয়, উচ্চতা বাড়লে উষ্ণতা কমে অনেকগুলোতে, যেমন ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়ে। এরকম ভাবে আমি আলোচনা করেছি আগের ক্লাসে, তো আমি আর সেগুলোতে যাব না, নইলে আমি আজকে শেষ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কি দেখা গেল না, উচ্চতা বাড়লে উষ্ণতা কমছে। এই যে একটা পদ্ধতি হচ্ছে, উচ্চতা বাড়ছে উষ্ণতা কমছে, এটাকে বলে নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট।
নর্মাল ল্যাপস রেট। ওকে, কোনটাকে বলে না উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমার যে পদ্ধতিটা ঘটলো সেটাকে বলে নর্মাল ল্যাপস রেট। এটা আসতে পারে 2 নম্বরের কোশ্চেনে আসতে পারে, যদি আসে তাহলে আমরা কিভাবে লিখবো না, তাহলে আমরা লিখবো ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ার যে পদ্ধতি তাকে নর্মাল ল্যাপস রেট বলে। এবার উচ্চতা কিভাবে বায়ুমণ্ডলের তাপের তারতম্য ঘটাচ্ছে সেটা দেখতে হবে। ধরো একটা পাহাড়, আমি এটা মুছে দিই কেমন, নইলে আমি, আচ্ছা ঠিক আছে চলো আমি চেষ্টা করছি এখানটায় দেখানোর, দেখতে পাবে। হ্যাঁ, ধরো এটা একটা পাহাড়, বরফ জমে আছে, এই যে আমি পেয়েছি সাদা সাদা বরফ জমে আছে। হলো একটা পাহাড়, এটা কিন্তু কেউ আগ্নেয়গিরি ভেবো না কেমন, এটা কিন্তু পাহাড়, আমি কিন্তু পাহাড়িয়ে গেছি। এটা একটা পাহাড়, ওপরে বরফ জমে আছে, আমরা এই পাহাড়ের ওপরে উঠব, ঠিক আছে, আমরা ট্রেকিং এ গেছি, আমরা 4-5 জন বন্ধু মিলে ট্রেকিং এ গেছি, আমরা এই পাহাড়টাতে উঠব। এবার যখন আমরা এই জায়গাটায় আছি মানে পাহাড়ের একদম নিচে আছি, তখন কি হচ্ছে না উষ্ণতা নর্মাল থাকছে, মানে নর্মাল টেম্পারেচার। পাহাড়ি অঞ্চলে যেরকম নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে, মানে না গরম না ঠান্ডা, ঠিক সেরকম ভাবে এখানে আমরা পাচ্ছি নর্মাল। কি পেলাম, এখানে আমরা নর্মাল টেম্পারেচার পেলাম। এবার উচ্চতা বাড়বে, উচ্চতা বাড়বে, কেন বাড়বে, আমরা তো ট্রেকিং করতে করতে ওপরে যাব, মানে পাহাড়ের চূড়ায় যাব, তাই উচ্চতা বাড়বে। এবার আমরা উঠছি এদিক দিয়ে, আমরা উঠে এই মেন পয়েন্টে এলাম। আমরা যখন এখানে ছিলাম তাপমাত্রা বাড়লো, আমরা যখন এখানে ছিলাম তাপমাত্রা আরেকটু বাড়লো, আমরা যখন এখানে এলাম তাপমাত্রা আরেকটু বাড়লো, এভাবে ধীরে 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 তাপমাত্রা বাড়তে থাকলো। কেন বাড়লো, কারণ আমরা উচ্চতা বাড়লো এবং তার সাথে সাথে উষ্ণতাটা বাড়লো, তাই তো। এই যে এখানটায় যখন আমরা ছিলাম তখন নর্মাল একটা তাপমাত্রা ছিল, এবার এই নর্মাল তাপমাত্রা থেকে আমরা হাঁটতে শুরু করলাম, ওপরের দিকে ট্রেকিং করতে শুরু করলাম, যত উপরে যেতে শুরু করলাম তত আমাদের ঠান্ডা অনুভব হতে থাকলো, তত আমাদের শ্বাসকষ্ট হতে থাকলো। কেন হতে থাকলো, কারণ উচ্চতাটা বাড়লো। এবার যখনই উচ্চতাটা বাড়লো তখন কি হলো, উষ্ণতাটা কমলো। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের ক্ষেত্রে উচ্চতা কতটা দায়ী, তাই তো, বায়ুমণ্ডলের তাপের তারতম্যের ক্ষেত্রে উচ্চতা কতটা দায়ী। তাহলে আমরা এই পয়েন্টে কি লিখব না, উচ্চতার পয়েন্টে আমরা লিখব যে আমরা জানি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, এই ঘটনাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। নর্মাল ল্যাপস রেট এই ঘটনাটি আমাদের ট্রপোস্ফিয়ার ছাড়াও বায়ুমণ্ডলের অন্যান্য স্তরেও দেখতে পাওয়া যায়। এবার যখন পাহাড়ের মধ্যে আমাদের উচ্চতা বাড়তে থাকে তখন খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা কমতে থাকে, যার ফলে পাহাড়ের নিচের দিকে গরম বা তুলনামূলক নর্মাল টেম্পারেচার এবং পাহাড়ের একদম চূড়ায় প্রচণ্ড ঠান্ডা অনুভব হয়। এই যে তাপের তারতম্য ঘটলো, নিচে থাকলো নাতিশীতোষ্ণ বা না গরম না ঠান্ডা, আর একদম যে উপর ছিল সেই উপরে হলো প্রচণ্ড গরম। বোঝা গেল কিভাবে তাপের তারতম্যটা ঘটলো। চলো, এই উচ্চতার সাথে জড়িয়ে আছে বৈপরীত্য উত্তাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা 2 নম্বরের কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ, সেটা বুঝি। চলো আমি বাকি যেগুলো আছে এগুলো আমি মুছে দিলাম, নইলে আমি আর জায়গা পাবো না।
কত সুন্দর হাতে তাড়াতাড়ি মোছা হয়ে যাচ্ছে, আর আমি পাগলের মতন পেনে করে মুছছি। চলো কোথায় আসবো? বৈপরীত্য উত্তাপে আসবো। এত দূর অবধি সবার কাছে ক্লিয়ার? চলো এবার আসছি বৈপরীত্য উত্তাপ। বৈপরীত্য উত্তাপ সাধারণত কোথায় দেখা যায় সবার আগে আমাদের সেটা জানতে হবে। পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। ধরো আমরা একটা পাহাড়ের ঢাল আঁকবো, কারণ বৈপরীত্য উত্তাপ পাহাড়ের ঢালেই লক্ষ্য করা যায়। এই যে হলো, এটা একটা পাহাড়ের ঢাল, কাইন্ড অফ পাহাড়ের ঢাল হলো, খুব বেশি না হলো, কাইন্ড অফ হলো। এবার দেখো, প্রথমত রাত্রেবেলা এই বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়, দিনের বেলা নয়, রাত্রেবেলা। আমি এখানে একটা চাঁদ এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রাত্রেবেলা হচ্ছে। এবার তোমরাই বলো, দিনের বেলা যে পরিমাণে সূর্যতাপ আমাদের পৃথিবীতে এসে পৌঁছচ্ছে, রাত্রেবেলাও যদি সেই পরিমাণে সূর্যতাপ পৃথিবীতে থেকে যেত, তাহলে কি পৃথিবী আর ঠিক থাকতো নাকি বাঁচতো পৃথিবীর মানুষ? বাঁচতো না। আমাদের প্রকৃতির নিয়মে কি হয় না, সূর্য কিরণ দিনের বেলা প্রচণ্ড পরিমাণে আসার সাথে সাথে রাত্রেবেলা তাপ ছেড়ে দেয়, যার ফলে বায়ু প্রচণ্ড পরিমাণে শীতল হয়ে যায়। ধরো এই পার্বত্য অঞ্চলে বায়ু রয়েছে, এটা বায়ু, এই যে এরম এরম বায়ু ঘুরছে, মেঘ ভেবো না কেউ, এটা বায়ু। এটা বায়ু। এই বায়ুটা কি হচ্ছে, তাপ ছেড়ে দেওয়ার ফলে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা ও ভারী হচ্ছে, তাই তো? তাপ তো ছেড়ে দিচ্ছে, দিনের বেলা গরম হচ্ছে, তাপ যখন ছেড়ে দিচ্ছে তখন কি হচ্ছে, ঠান্ডা এবং ভারী হচ্ছে। এবার এই ঠান্ডা এবং ভারী বায়ু কি করে বলো তো? ঠান্ডা এবং ভারী বায়ু পর্বতের এই ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে, এই ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে। কোন বায়ুটা নামছে? যে বায়ুটা ঠান্ডা এবং ভারী বায়ু ছিল সেটা পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামছে। এবার নিচের দিকে নামার ফলে কি হবে? আমরা পড়লাম যে নিচের দিকে নামলে, প্রথমে যখন পড়লাম যে তাপমাত্রা বাড়বে, কিন্তু এখানে তাপমাত্রা বাড়ছে না। যখন ঠান্ডা এবং ভারী বায়ু এই নিচে আসছে, এই এরিয়াতে আসছে, তখন এটার উচ্চতা কম হলেও তাপমাত্রাটা কম হচ্ছে। এখানে যখন নামলো তখন কি তাপমাত্রা কম হলো। মটা বোঝা যাচ্ছে না তো? ঠিক আছে। তাপমাত্রা কম হলো। কি হলো? তাপমাত্রা এখানে কম হলো, কিন্তু কম হওয়ার তো কথা ছিল না, এখানে তো ভারী হওয়ার কথা ছিল, তাই না? কম হওয়ার কথা ছিল না তো, এখানে তো ভারী হওয়ার কথা ছিল, কারণ নিচের দিকে নামছে মানে বায়ু গরম হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। এখানে যে বায়ুটা, যে ঠান্ডা এবং ভারী বায়ুটা পর্বতের ঢাল বরাবর নিচের দিকে এসে জমা হলো,
সেই বায়ুটা কি হলো না ঠান্ডা হলো। উচ্চতা কম হওয়া সত্ত্বেও, উচ্চতা কম হওয়া সত্ত্বেও, এই যে এইটার উচ্চতা কম হওয়া সত্ত্বেও বায়ু ঠান্ডা হলো। ওকে, কিন্তু এই নিচের বায়ুটা ঠান্ডা হলো ঠিকই, কিন্তু এই উপরে মানে পর্বতের উপরে যে বায়ুটা ঘুরে বেড়াচ্ছে সেই বায়ুটার তো ঠান্ডা হওয়ার কথা ছিল, কারণ সে তো তাপ ছেড়ে দিয়েছে, কিন্তু হলো না। কি হলো? সেটা গরম হলো। বিপরীত প্রতিক্রিয়া ঘটলো। নিচের বায়ু, এই যে নিচের বায়ুটা গরম হওয়ার কথা ছিল, ঠান্ডা হলো। উপরের বায়ু ঠান্ডা হওয়ার কথা ছিল, গরম হলো। একটা বিপরীত ক্রিয়া ঘটলো। সেই বিপরীত ক্রিয়াটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। ক্লিয়ার সবার কাছে? আমি একবার বলে দিচ্ছি এই বৈপরীত্য উত্তাপ কাকে বলে। দেখো, নিজেরাই বলতে পারবে। পার্বত্য অঞ্চলে রাত্রেবেলা সূর্য যখন নিজের তাপ ছেড়ে দেয় তখন বায়ু ঠান্ডা এবং ভারী হয়। এই ঠান্ডা এবং ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে আসতে শুরু করে। নিচের দিকে নেমে এলেও এই পর্বতের নিচের দিকের উচ্চতা কম হওয়া সত্ত্বেও বায়ু ঠান্ডা হয় এবং উপরের দিকের বায়ু, অর্থাৎ পর্বতের উপরের দিকের বায়ু যেটা ঠান্ডা হওয়ার কথা ছিল কিন্তু গরম হয়। এই যে একটা বৈপরীত্য বা বিপরীত ঘটনা ঘটলো, এই ঘটনাটাকে বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। ক্লিয়ার? একদম ক্লিয়ার, কোনো ডাউট থাকার কথা নয় কিন্তু এখানে। আমি ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিলাম, কোনো ডাউট থাকার কথা নয়। বুঝে নিয়ে একবার বইটা পড়ে নেবে, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট আছে স্থলভাগ এবং জলভাগের বন্টন। এটা মুছে দিলাম। রাহাত, রাহাত একবার শোন না রে। পুরো মুছে গেল তো। মুছে গেল বলতে পয়েন্ট পয়েন্ট উড়ে গেল তো। নেই ওখানেও। এই তো না, এই দে, এই দে, এই স্লাইডটাই পড়াচ্ছিলাম আমি। দেখো আরেকটু আগে যা। এখানে হ্যাঁ, না আরেকটু আগে যা। এই দে, এখানে ছিল পয়েন্টগুলো, এগুলো উড়ে গেল। লিখেছিলে নিজে? না, ওগুলো পিপিটিতেই ছিল। উঠে যাবে কেন? তাহলে এইটা হতো নাকি? এই পয়েন্ট না? তার আগেরটা পড়াচ্ছিলাম, বৈপরীত্য উত্তাপ পড়াচ্ছিলাম। কি পয়েন্ট ছিল দেখো এখানে? না নেই, পয়েন্টটা এখানটাতে নেই। এই যে এখানটা ছিল বৈপরীত্য উত্তাপ, স্থলভাগ জলভাগের তাপমাত্রার কারণ। কোথাও নেই না। বৈপরীত্য উত্তাপ। দেখো এখানে কোনটা? এই তো এটা।
এই ঠিক আছে, তো এভাবেই বলছিলি তো পড়ানোর কথা। একদম ঠিক আছে, পুরো ফাটাফাটি। নিচে আছে একদম ওই ঠিক স্লাইড আছে, ওকে। চলো তাহলে পরবর্তী কি পড়ব? এটা হলো স্থলভাগ এবং জলভাগের বন্টন পড়ব। স্থলভাগ এবং জলভাগের বন্টন। এটা ধরে নাও স্থলভাগ। বাড়ি আছে, গাছপালা আছে, কোনো রকমে আঁকলাম। এটা ধরে নাও জলভাগ, ঠিক আছে? এখানেও আমরা সূর্য পাচ্ছি, এখানেও আমরা সূর্য পাচ্ছি, কারণ সূর্য ছাড়া তো কিছুই হবে না। তাপের তারতম্য পড়ছি আমরা, সূর্য তো লাগবেই, মাস্ট। ওপরটা হলো জলভাগ, আমি লিখে দিই। আর এটা হলো স্থলভাগ। এবার দেখো, স্থলভাগে সূর্য কিরণ যখন পড়ছে তখন স্থলভাগ খুব তাড়াতাড়ি গরম হয়, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়, টাইম লাগায় না। তাহলে স্থলভাগে যখন তাপমাত্রা বা সূর্যকিরণ পড়ছে তখন সেটা খুব তাড়াতাড়ি গরম হচ্ছে, আবার খুব তাড়াতাড়ি তাপ ছেড়েও দিচ্ছে, তাপটাকে ধরে রাখছে না। কিন্তু জলভাগে যখন সূর্যকিরণ পড়ছে, জলভাগ তো গভীর, অনেকটা ডিপ, এবার সূর্যকিরণ তলা অবধি পৌঁছতে তো টাইম লাগবে, সময় লাগবে। ঠিক সেরকম ভাবে জলভাগে সূর্য তার নিজের যখন কিরণ দিচ্ছে জলভাগে, তখন জলভাগ খুব দেরিতে তাপমাত্রা ধরে নেয়, মানে খুব দেরিতে গরম হয়, আবার খুব দেরিতে ঠান্ডা হয়। বোঝা গেল? তাহলে স্থলভাগে যখন সূর্যকিরণ পড়ছে তখন স্থলভাগ খুব তাড়াতাড়ি তার তাপমাত্রাকে ধরে নিচ্ছে, আবার খুব তাড়াতাড়ি তার তাপমাত্রা ছেড়ে দিচ্ছে। অপরদিকে জলভাগ যখন সূর্যকিরণ জলের মধ্যে পড়ছে, জলের যেহেতু তলাটা গভীর, সূর্যকিরণ গভীর পর্যন্ত পৌঁছতে একটা নির্দিষ্ট টাইম লিমিট নিচ্ছে, সেই টাইমে বা সেই অনেকটা টাইম লাগছে জলভাগের গরম হতে। ক্লিয়ার? তারতম্য ঘটলো। স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়, জলভাগ গরম হতে দেরি হয় এবং ঠান্ডা হতেও দেরি হয়। ঠিক আছে, চলো পরের পয়েন্ট আসছি, বায়ু প্রবাহ। ধরো এটা মুছে দিলাম। বায়ু প্রবাহের ফলে কিভাবে তাপের তারতম্য ঘটছে আমরা দেখি। ধরো এটা একটা অঞ্চল আর এটা একটা অঞ্চল, দুদিকে দুটো অঞ্চল, কেমন বুঝতে পারছো? দুদিকে দুটো অঞ্চল। এবার বায়ু প্রবাহ কি হয়? ধরো তোমরা তোমাদের জায়গায় থাকো, আমি যেমন কলকাতায় থাকি, কলকাতার পাশেই একটা অঞ্চল আছে। ঠিক সেরকম ভাবে এই অঞ্চলে প্রচন্ড মেঘ করলো, প্রচন্ড মেঘ করেছে,
প্রচন্ড মেঘ করেছে, এটা মেঘের মতন একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে, যার ফলে বাতাস বইছে প্লাস বৃষ্টিপাত হচ্ছে। বাতাস বইছে প্লাস বৃষ্টিপাত হচ্ছে, বোঝা গেল? বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণে এই বায়ুপ্রবাহ কিন্তু খুব মানে প্রত্যক্ষভাবে দায়ী। কোনো একটা জায়গায় মেঘ করলো, মেঘ করে বাতাস বইলো, সাথে সাথে বৃষ্টি হলো, এই জায়গাটা তো ঠান্ডা হলোই, তার পাশাপাশি তার পার্শ্ববর্তী অঞ্চলও ঠান্ডা হলো। সেই বায়ু প্রবাহ তার শীতলতা বয়ে নিয়ে এলো তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার ফলে সেই পার্শ্ববর্তী অঞ্চলটা যখন গরম ছিল, এই অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার ফলে এই অঞ্চলের বায়ু তার জলীয় বাষ্প বা শীতলতা নিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে এলো এবং পার্শ্ববর্তী অঞ্চলকেও ঠান্ডা করলো। সেখানে বৃষ্টিপাত হলো না, কিন্তু এই বৃষ্টিপাতের আবহাওয়া বা এই অঞ্চলের আবহাওয়ার কিছুটা অংশ এই অঞ্চলে এসে পড়লো, যার ফলে এই বৃষ্টিপাত হওয়া অঞ্চলের সাথে সাথে গরম থাকা অঞ্চলটাও কিছুটা ঠান্ডা আবহাওয়া অনুভব করলো। দেখবে এটা হয়, দেখবে কলকাতাতে মাঝে মাঝে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা বুঝতে পারি না, বলি আহ কি ঠান্ডা হাওয়া, পরে জানতে পারি যে কলকাতার আশেপাশে কোনো একটা জায়গায় প্রচন্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ এবং ঝড় সহ বৃষ্টিপাত হয়েছে। এবার প্রচন্ড বৃষ্টিপাত সহ যখন ঝড় হয়েছে, আমাদের কলকাতাটা কিন্তু ঠান্ডা হচ্ছে, আমাদের কলকাতায় কিন্তু বৃষ্টি হয়নি, তা সত্ত্বেও কলকাতা ঠান্ডা হয়েছে। বোঝাতে পারলাম বায়ুপ্রবাহ কিভাবে বায়ুমণ্ডলের তাপের তারতম্যের কারণের জন্য দায়ী। চলো সমুদ্র স্রোত, পরের পয়েন্ট সমুদ্র স্রোত। ধরো এটা সমুদ্র আর এটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। আমি সুন্দর বাড়ি এঁকেছি, এখানে গাছ আছে, এটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। কেমন? এটা সমুদ্র আর এটা হচ্ছে উপকূলবর্তী অঞ্চল। এবার বিষয়টা যেটা হবে, দেখো সমুদ্রবর্তী অঞ্চলে বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, ধরো বায়ু প্রবাহিত হচ্ছে, এটাই বায়ু, প্রচুর পরিমাণে বায়ু প্রবাহিত হচ্ছে। যখন শীতল বায়ু প্রবাহিত হয় উপকূল অঞ্চলে শীতল বায়ু পড়ে, যখন সমুদ্রের মধ্যে উষ্ণ বায়ু প্রবাহিত হয় উপকূলবর্তী অঞ্চলে উষ্ণ বায়ু দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোতের ওপর দিয়ে যখন উষ্ণ বায়ু প্রবাহিত হয় তখন উপকূলে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, সমুদ্র স্রোতের ওপর দিয়ে যখন শীতল বায়ু প্রবাহিত হয় তখন উপকূলে শীতল বায়ুর প্রবাহ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার এত দূর অবধি? আশা করি কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। চলো পরে যাই। এবার আসছে ভূমির ঢাল। এটা একটা পাহাড়, কেমন? এবার ভূমির ঢালটা কি জিনিস, খায় না মাথায় মাখে? ধরো ভূমির ঢালে এই এরিয়াটা, এই যে ভূমির ঢালের মধ্যে এই যে এরিয়াটা, এই এরিয়াটায় মেঘ জমলো, বৃষ্টিপাত হলো, হলো তো? তাহলে ভূমির ঢালে একটা দিকে মেঘ জমে বৃষ্টিপাত হলো, যার ফলে এই অঞ্চলটা ঠান্ডা হলো, শীতল হলো, কিন্তু তার ঠিক বিপরীত দিকে মানে এই জায়গাটায় বৃষ্টিপাত হলো না, যার ফলে এই জায়গাটা মানে অপর দিকটা গরমই থেকে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? ভূমির ঢাল ক্লিয়ার?
ভূমির ঢাল, আমি আবার বলছি, ধরো পার্বত্য অঞ্চলের অনুভূমিক ঢালে মেঘ জমে বৃষ্টিপাত হওয়ার ফলে জায়গাটি ঠান্ডা হলো এবং তার প্রতি ঢালে অর্থাৎ তার বিপরীত ঢালে কোনোরূপ বৃষ্টিপাত হলো না, যার ফলে জায়গাটি গরম ছিল, গরমই থেকে গেল, যার ফলে তারতম্য ঘটলো, একদিকে ঠান্ডা একদিকে গরম। ক্লিয়ার? এবার আসছি মেঘাচ্ছন্নতা। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, কি সেটা? মেঘমুক্ত আকাশের তুলনায় মেঘ থাকা অবস্থায় বেশি গরম অনুভব কেন হয়? অথবা এই কোশ্চেনটাও আসতে পারে যে শীতকালে মেঘমুক্ত, এভাবেও আসতে পারে যে রাতের আকাশ মেঘমুক্ত থাকাকালীন গরম বেশি হয় নাকি মেঘলা থাকাকালীন গরম বেশি হয়। এই প্রশ্নটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আসতে পারে। এই মেঘাচ্ছন্নতা এই মেঘাচ্ছন্নতা ভীষণভাবে তাপের তারতম্যের জন্য দায়ী। কি করে দায়ী? ধরো ওয়েদারে প্রচন্ড মেঘ করে আছে, কেমন? প্রচন্ড মেঘ করে আছে, চারিদিকে অন্ধকার হয়ে আছে, এইটা হলো মেঘ, মেঘ করে আছে। নিচেরটা হলো স্থলভূমি, বাড়িঘর আছে, গাছপালা আছে, এটা হলো স্থলভূমি, এটা হলো মেঘ। মেঘ করে আছে, রোদ ওঠেনি, ঠিক আছে, রোদ উঠলো না। রোদ ওঠেনি বলে কি সূর্য ওঠেনি? সূর্য না উঠলে সকাল হলো কি করে? সূর্য তো উঠেছে। ঠিক সেরকম ভাবে ধরো মেঘের আড়ালে যদি সূর্য উঠে থাকে, এখানটায় আমি সূর্য দেখালাম, এই সূর্যের আলো মেঘের মধ্যে দিয়ে প্রবেশ করছে। এবার সূর্যের আলো যখন প্রবেশ করছে তখন একটা তাপ এসে পৃথিবীতে পড়ছে, কিন্তু যখন এই সূর্যের আলো আবার উপরের দিকে ফিরে যেতে চাইবে, তখন তো এই সূর্যের তাপের মধ্যে জলীয় বাষ্প, ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন, বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প সহ ধূলিকণা সব মিশে থাকবে। এই ফিরে যাওয়া, এই ফিরে যেতে চাইছে এই সূর্যরশ্মিটার মধ্যে সব কিছু মিশে থাকবে এটার মধ্যে। যে সূর্যরশ্মিটা প্রথমে এলো, যে সূর্যরশ্মিটা প্রথম দিকে এলো সেটা কিন্তু সূর্যরশ্মি হিসেবেই এলো, তাতে কিন্তু কিছু মিশে নেই। কিন্তু যে সূর্যরশ্মিটা এখান থেকে এখানে যাবে, মানে স্থলভাগ থেকে আকাশে ফিরে যাবে আবার, তখন সেটা কিন্তু আর একা যাচ্ছে না, তখন সেটার মধ্যে জলীয় বাষ্প, ধূলিকণা, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড সহ বিভিন্ন ধরনের গ্যাস ওটার মধ্যে মিশে থাকছে। এই এত ভারী একটা সৌররশ্মি যখন এই মেঘটার মধ্যে দিয়ে ভেদ করে যেতে চাইবে তখন পারবে না, কারণ আকাশে মেঘ করে আছে, এটা আর উঠে যেতে পারছে না, কারণ মেঘটা এই ভারী বায়ুটাকে, এই ভারী সূর্যরশ্মিটাকে আটকে দিয়েছে। তখন এই সূর্যরশ্মি ওপরের দিকে যেতে না পেরে আবার স্থলভাগে ফিরে আসবে, যার ফলে স্থলভাগ আরো গরম হয়ে উঠবে। ওই জন্য লক্ষ্য করে দেখবে যে যখন মেঘলা আকাশ থাকে তখন আমরা বলি যে উফ কি গুমোট গরম, বলি তো যে প্রচন্ড গুমোট একটা গরম, ভাল লাগছে না, গুমোট লাগছে। কেন? কারণ যে সূর্যরশ্মিটা মেঘলা আকাশ ভেদ করে স্থলভাগে এসে পৌঁছেছে, সেই সূর্যরশ্মি যখন আবার বিভিন্ন গ্যাস এবং ধূলিকণা, জলকণা নিয়ে উপরে উঠতে চাইবে ভারী হয়ে, তখন সেটা মেঘের কারণে উঠতে পারবে না, তখন সেটা আবার পৃথিবীতে নেমে আসবে, আবার যখন পৃথিবীতে নেমে আসছে তখন সেটা গরম হচ্ছে, প্রচন্ড উত্তপ্ত হচ্ছে, যার ফলে আমরা অস্বস্তি বোধ করছি। ক্লিয়ার? পরেরটায় যাচ্ছি, স্বাভাবিক উদ্ভিদ। এটা ভীষণ সহজ, এটা আমার বোঝানোর কোনোই প্রয়োজন নেই। বন জঙ্গল যখন থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এবং কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদের কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং অক্সিজেন ত্যাগের জন্য আমাদের যেটা হয় যে ধরো একটা প্রচণ্ড ঘন একটা বন, সেখানে প্রচুর গাছ, সালোক সংশ্লেষ হচ্ছে,
উদ্ভিদ কি করছে? অক্সিজেন ছাড়ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, এর ফলে পরিবেশকে রক্ষা করছে। কিন্তু এই স্বাভাবিক উদ্ভিদগুলো যখন কেটে ফেলা হচ্ছে তখন তো আর এই প্রক্রিয়াটা হচ্ছে না, তখন আমাদের পরিবেশে গরম, প্রচণ্ড গরম অনুভব করছি আমরা। যার ফলে এখন দেখো না, এখন চারিদিকে এত গাছ কম, যার ফলে শীতকাল তো বোঝাই যায় না, শুধুমাত্র গ্রীষ্মকাল বোঝা যায়, আবার এখন একটু বর্ষাকালটা বোঝা যাচ্ছে। ক্লিয়ার? পরেরটায় যাচ্ছি, মৃত্তিকা। এটা ভীষণ ইন্টারেস্টিং একটা পয়েন্ট। কিভাবে ইন্টারেস্টিং চলো দেখাই। মুছে দিলাম। ধরো মৃত্তিকা দু রকম হয়, একটা মোটা দানা থাকে, একটা সরু দানা থাকে। এটা হলো মোটা দানার মৃত্তিকা, আর এটা হলো সরু সরু দানা। ঠিক আছে, এবার সূর্য উঠেছে, সূর্য উঠেছে, এটা মোটা দানার মৃত্তিকা, এটা সরু দানার মৃত্তিকা। এবার এই সূর্যরশ্মি যখন মোটা দানার ওপর এসে পড়ছে তখন এই মোটা দানা খুব তাড়াতাড়ি সূর্যরশ্মিকে অ্যাবজর্ব করছে এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে তাপটাকে বার করে দিচ্ছে, খুব তাড়াতাড়ি। বোঝা গেল? মোটা সূর্যরশ্মিতে সূর্যরশ্মি যখন এই মোটা মোটা মৃত্তিকা কণা বা মাটির কণাগুলোর মধ্যে আসছে তখন খুব তাড়াতাড়িভাবেই এই মৃত্তিকাটি, মানে এই মোটা দানার মৃত্তিকা সূর্যরশ্মিকে গ্রহণ করছে এবং তাড়াতাড়ি রাত্রিবেলা সেটা থেকে তাপটাকে আবার ছেড়েও দিচ্ছে। ঠিক এই কারণের জন্যই মরুভূমি অঞ্চলে আমরা দেখতে পাই সকালে প্রচণ্ড গরম এবং রাত্রিবেলা গিয়ে ঠান্ডা অনুভব হয়। কারণ ওখানে কি না, এই মোটা দানার মৃত্তিকা, বালুকণা, মোটা দানার বালুকণা দেখতে পাওয়া যায়, যার ফলে এই মোটা দানার মৃত্তিকার ফলেই ওই বায়ু প্রচণ্ড পরিমাণ সূর্যরশ্মি যখন এই মৃত্তিকার ওপর আসে সকালবেলা প্রচণ্ড পরিমাণে তাপ নিয়ে নেয় এবং গরম হয়, আর রাত হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি তাপটাকে ছেড়ে দেয়, যার ফলে ঠান্ডা হয়ে যায়। ঠিক বিপরীতভাবে যখন এই ছোট ছোট মৃত্তিকাগুলোর ওপর সূর্যরশ্মি এসে পড়ছে তখন এই ছোট মৃত্তিকাতে তাপগুলো আটকে যায়, যার ফলে খুব তাড়াতাড়ি এটা বারও করতে পারে না, আবার খুব তাড়াতাড়ি তাপটাকে গ্রহণও করতে পারে না। তাপ শুষতেও টাইম লাগে, আবার তাপ ছাড়তেও টাইম লাগে। ক্লিয়ার? মৃত্তিকা কিভাবে তাপের তারতম্য ঘটাচ্ছে বোঝা গেল? ক্লিয়ার? পরের পয়েন্ট, নগরায়ন এবং শিল্পায়ন। এটা আমাদের সবার পরিচিত। প্রচণ্ড নগরায়নের ফলে গাছ কাটা হচ্ছে, শিল্পায়নের ফলে গাছ কাটা হচ্ছে, যার ফলে আমাদের পরিবেশ অত্যাধিক পরিমাণে গরম হচ্ছে। ক্লিয়ার? সবার ক্লিয়ার হচ্ছে প্রশ্নটা? সবার ক্লিয়ার তো? আমরা তাহলে পরেরটায় যাচ্ছি। পরে কি আছে? তাপমণ্ডল এবং তাপের অনুভূমিক বণ্টন। আচ্ছা, আগে যে কোশ্চেনটা আমি পড়ালাম সেই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তোমরা যা বুঝলে, যতটুকু বুঝলে পরীক্ষার হলে সেইটুকুই লিখে আসবে এবং ততটুকুই লিখে আসবে। তার থেকে বেশি লেখারও প্রয়োজন নেই, তার থেকে বেশি এক্সট্রা কমও লিখতে যাবে না, এক্সট্রাও লিখতে যাবে না। আমি যেভাবে ছবি এঁকে দেখালাম বইয়ে দেখবে সেই ছবিগুলো কিন্তু নেই। আমরা যেভাবে পড়ছি, আমরা যদি সেভাবেই ছবিগুলো আঁকি খুব ইজিলি আমরা নাম্বার ক্যারি করতে পারবো। ধরো অক্ষাংশ, আমি তো বললাম। তারপর ধরো মৃত্তিকার তাপ সংগ্রহ, আমরা লিখলাম, আমরা মেঘের ছবি সূর্যের ছবি আঁকলাম, মোটা দানা আঁকলাম, মৃত্তিকার সরু দানা আঁকলাম, আমরা লিখে দিলাম পয়েন্ট করে, নিচে লিখে দিলাম খুব সুন্দর একটা ছবি দিয়ে, প্রত্যেকটাতে নিজেদের মতো ছবি দিয়ে আমরা যদি নোটটাকে নামিয়ে আসতে পারি আরামসে নাম্বার নিতে পারবে না তোমরা। চলো পরেরটায় যাই। তাপমণ্ডল এবং তাপের অনুভূমিক বণ্টন। এখানে আমরা 3টে পয়েন্ট পাবো, তাপমণ্ডল এবং তাপের অনুভূমিক বণ্টন। কি কি? একটা
পাচ্ছি উষ্ণমণ্ডল, একটা পাচ্ছি নাতিশীতোষ্ণ মণ্ডল মানে না শীত না ঠান্ডা, আর একটা পাচ্ছি হিমমণ্ডল মানে প্রচন্ড ঠান্ডা। ঠিক আছে, দেখো উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে। দেখো এটা যদি পৃথিবী হয় তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা, তাই তো? এখানে কি বললো? নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এটি অবস্থান করে। এই যে উত্তর এবং দক্ষিণ 23.5 ডিগ্রি বলেছে তো, 23.5 ডিগ্রি বলেছে তো, ঠিক সেরকম, সরি 23.5 ডিগ্রি, এটাও 23.5 ডিগ্রি, এটাও 23.5 ডিগ্রি। আমরা সবাই জানি এটা উত্তর গোলার্ধ আর এটা হলো দক্ষিণ গোলার্ধ, তাই তো? তাহলে নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ উত্তর দিকে এবং দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি করে যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটা এটাকে কি বলা হচ্ছে? এই যে এই অঞ্চল, এটাকে কি বলা হচ্ছে না উষ্ণমণ্ডল। এখানে সূর্যরশ্মি প্রায় 90 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি কোণে কিরণ দেয়। এখানকার গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। একটু মুখস্থ করতে হবে এগুলো, না হলে কিন্তু সমস্যা হবে। কেমন? তাহলে উষ্ণমণ্ডল কি না নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অবধি এটি বিস্তৃত। এখানে সূর্যকিরণ সব সময় 90 ডিগ্রি থেকে 661 ডিগ্রি কোণে কিরণ দিচ্ছে। এখানকার গড় তাপমাত্রা কত? 27 ডিগ্রি সেলসিয়াস, মনে রাখতে হবে। তারপর কি আসছে? নাতিশীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করে। তাহলে কি করে না 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি উত্তর থেকে মানে এখানটায়, এই যে এই এরিয়া, কি বলেছে? 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর, এই যে সরি 23.5 ডিগ্রি উত্তর থেকে 66 ডিগ্রি উত্তর, তাই তো? বোঝা গেল? আমরা এঁকে ফেলতে পারবো কিনা বুঝতে পারছি তো? এই যে 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি, এই যে 66 ডিগ্রি, আবার এই যে এইখান থেকে এতটা কত? 66 ডিগ্রি হলো। তাহলে নিরক্ষরেখার উভয় দিকে মানে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে 23.5 ডিগ্রি থেকে থাকছে উষ্ণমণ্ডল। আবার এই উষ্ণমণ্ডলের 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি উত্তর, আবার 23.5 ডিগ্রি থেকে 66 ডিগ্রি দক্ষিণ, এই এরিয়াটা এটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল মানে না ঠান্ডা না গরম। এখানে সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, তাপমাত্রা মধ্যম প্রকৃতির, নাতিশীতোষ্ণ, না শীত না ঠান্ডা। তারপর কি? হিমমণ্ডল। আমরা জানি এটা উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ। অবভিয়াসলি এই দুটো এরিয়াকেই হিমমণ্ডল বলা হবে। দেখো 66 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর, 66 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, 66 ডিগ্রি উত্তর থেকে
90° উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90° দক্ষিণ। হলো? মিলল? তাহলে এই হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখার 23.5 উত্তর থেকে 23.5 দক্ষিণ উষ্ণমণ্ডল, 23.5 থেকে 66.5 উত্তর এবং 23.5 থেকে 66.5 দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল, এবং 66.5 থেকে 90° উত্তর এবং 66.5 থেকে 90° দক্ষিণ উষ্ণমণ্ডল, হিমমণ্ডল, যেটা প্রচণ্ড ঠান্ডা, যেখানে সারা বছর ঠান্ডা থাকে। এখানে সূর্য অত্যন্ত তীর্যকভাবে কিরণ দেয় আর অঞ্চলটি সারা বছর বরফে ঢাকা থাকে। ক্লিয়ার? একদম ক্লিয়ার সবার? কোথাও কোনো রকম অসুবিধে? দেখে নাও একটু। অসুবিধা থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি যতটুকু পারবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে সব সময় এই প্রশ্নটি যদি আসে আমরা ছবিটা আঁকতে পারবো এবং আমরা লিখতেও পারবো পয়েন্ট পয়েন্ট করে। প্রথমে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। উষ্ণমণ্ডল নিরক্ষরেখার উভয় দিকে 23.5°, নিরক্ষরেখার উভয় দিকে 23.5° উত্তর আর 23.5° দক্ষিণ হচ্ছে কি না উষ্ণমণ্ডল। 23.5 থেকে 66.5 উত্তর, 23.5 থেকে 66.5 দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল, 66.5 থেকে 90° উত্তর আর 66.5 থেকে 90° দক্ষিণ কি হিমমণ্ডল। ক্লিয়ার? পরেরটায় যাই, মুছে দিচ্ছি ছবিটা। চলো, সমষ্ণ রেখা ভীষণ সহজ, ভীষণ ইজি। সমষ্ণ রেখা কাকে বলে? সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা হলো সেই রেখা যেটা একই অঞ্চল বা তার পার্শ্ববর্তী অঞ্চলে একই তাপমাত্রাগুলোকে একটা রেখা দ্বারা চিহ্নিত করা হয়। ধরো কলকাতাতে এক তাপমাত্রা, হাওড়াতে এক তাপমাত্রা, বেলুড়ে এক তাপমাত্রা, তারপর ধরো এই কলকাতার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেই সবগুলোতে একই তাপমাত্রা আছে। সেই একই তাপমাত্রাগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, ধরো কলকাতা, এটা কলকাতা, এটা বালি, এটা দক্ষিণেশ্বর, এটা রবীন্দ্র সরোবর, আর এটা ধরো কালীঘাট। কেমন? এগুলো কলকাতার আশেপাশের এলাকা। এবার এই সবগুলোতে একই রকম তাপমাত্রা। এই একই রকম তাপমাত্রাগুলোকে কানেক্ট করার জন্য, একটা রেখা ব্যবহার করা হয়। কি রেখা? তাকে বলা হয় সমষ্ণ রেখা। তাহলে কি না, পৃথিবীর সম উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে একটি রেখা দ্বারা চিহ্নিত করা হয়, এটাকে বলা হয় সমষ্ণ রেখা। তাহলে এই এলাকাগুলোকে একটা রেখা দ্বারা চিহ্নিত করা হলো, আর যে রেখা দ্বারা চিহ্নিত করা হলো সেই রেখাটাকে বলা হয় সমষ্ণ রেখা। ক্লিয়ার? পরেরটায় যাচ্ছি তাহলে। এই যে সমষ্ণ রেখার একটা ছবি আমি অ্যাটাচ করেছি, ছবিটা যদিও, তাও আমি তোমাদের এঁকে দেখালাম। দেখো এখানে উত্তর আমেরিকা থেকে শুরু হয়েছে, একই উষ্ণতা যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে একই উষ্ণতা। এখানে দেখো উত্তর আমেরিকার একই উষ্ণতা, আবার এদিক ভাবে যাচ্ছে, কারণ এই এলাকাগুলোর উষ্ণতা, এশিয়া, একই রকম উষ্ণতা। আবার এইখানটায় আফ্রিকার মধ্যে এই সমস্ত অঞ্চলগুলোর উষ্ণতা একই, তাহলে যে সমস্ত অঞ্চলের উষ্ণতা একই সেই সমস্ত অঞ্চলগুলোকে একটা রেখা দ্বারা চিহ্নিত করা হয়।
যে রেখা দ্বারা চিহ্নিত করা হচ্ছে সেই রেখাটিকে বলা হয় সমষ্ণ রেখা। ক্লিয়ার? আশা করি আর কোনো রকম কোনো সমস্যা নেই। আমি পরেরটায় যাচ্ছি। এই যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এবারে তাপের তারতম্যের কারণ অথবা বিশ্ব উষ্ণায়ন দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমাদের আসবে, ভালো করে ঢুকিয়ে নাও। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? খুব সিম্পল, খুব ইজি, এটা আমরা সবাই জানি এবং সবাই ছোট থেকে পড়ে আসছে। পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, বিভিন্ন গ্যাস যেমন গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোফ্লুরোকার্বন, তারপর হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসিকেই বলে। এই সমস্ত বিভিন্ন ধরনের গ্যাস, জলীয় বাষ্প, তাপমাত্রা, ধূলিকণা, এই এত কিছু মিলে আমাদের পৃথিবী গরম হচ্ছে। এই যে গরম হচ্ছে, যার ফলে পৃথিবীতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্রীষ্মকাল বেশি, অন্যান্য ঋতুর প্রভাবই আমরা লক্ষ্য করছি না, শীতকাল অনুভব করতে ভুলে গেছি আমরা, বসন্তকাল বলে যে কোনো কাল এক্সিস্ট করে সেটাও আমরা ভুলে গেছি। কেন ভুলেছি? এই বিশ্ব উষ্ণায়নের জন্য। এই এত কিছুর জন্য পৃথিবীর উষ্ণতা এত পরিমাণে বেড়ে যাচ্ছে, যার ফলে এই এত কিছু হচ্ছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? না, গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন এত বেড়ে যাচ্ছে, এই তাপমাত্রা বেড়ে যাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। কারণ আছে, কি কি কারণ আছে? এই যে প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ। চলো দেখি, খুব শর্টে সারবো আমরা এটা। বায়ুমণ্ডলে মিশে থাকা বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, এগুলো প্রাকৃতিক কারণের মধ্যে পড়ছে। এই পয়েন্টগুলো লিখে নিতে পারো, পরীক্ষায় এগুলোই তোমরা লিখে দেবে। তাহলে বায়ুমণ্ডলে মিশে থাকা বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, মিথেন, এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের গ্যাস বাতাসে মিশে থেকে বাতাসকে উত্তপ্ত করছে। তারপর কি? আগ্নেয়গিরি, তাই তো? আগ্নেয়গিরি, এই যে জাপানে হুট করে একটা সুপ্ত আগ্নেয়গিরির উদয় হয়েছে বা সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে, তার ফলে কি হয়েছে? আবহাওয়ার পরিবর্তন হয়েছে, তো বাতাস গরম হয়ে উঠেছে, বিভিন্ন ধরনের আগ্নেয়গিরি থেকে বেরোনো গ্যাস জাপানের চারিপাশে ছড়িয়ে পড়েছে। তাহলে আগ্নেয়গিরির ফলেও বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। জলীয় বাষ্পের ফলেও বিশ্ব উষ্ণায়ন লক্ষ্য করা যায়। জলীয় বাষ্পতেও বিভিন্ন ধরনের ধুলোকণা, বালুকণা থাকে, যেগুলো বাতাসকে গরম করছে। তারপর কি? না, গলে যাওয়া পারমাফ্রস্ট। ওকে, পারমাফ্রস্ট হচ্ছে এক ধরনের ক্ষতিকারক একটা বস্তু যেটা শক্ত অবস্থায় থাকে। এবার প্রচন্ড গরম যখন বাড়ছে তখন এই শক্ত বস্তুটা গরমের জন্য গলে যাচ্ছে, যার ফলে এই যে এই বিশ্ব উষ্ণায়নের মতন জিনিসগুলো লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী, বিশ্ব উষ্ণায়নের কারণ হিসেবে মানুষের ভূমিকা। মানুষের ভূমিকা তো বলে শেষই করা যাবে না। অবলীলায় গাছ কেটে ফেলা, কলকাতাতে আমরা গুণে কয়েকটা গাছ দেখতে পাই, গ্রাম অঞ্চলের দিকে যদিও বা গাছ দেখা যায়, শহরাঞ্চলের দিকে গাছ প্রায় নেই। কি হচ্ছে? বড় বড় ফ্ল্যাট বাড়ি হচ্ছে গাছ কেটে। তারপর কি? যানবাহনের ব্যবহার, খুব কমন পয়েন্ট। তারপর কি? ইচ্ছাকৃত সিএফসির ব্যবহার, যেমন ফ্রিজ, এসি, এগুলো না আমাদের এখন নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কিছুটা প্রয়োজন, কিছুটা লোক দেখানো। কিন্তু মানুষকে তো সভ্যতার সাথে সাথে এগোতেই হবে, তাই মানুষ পরিবেশ দূষণটাকে সরিয়ে রেখে নিজেদের লাক্সারিটাকে বজায় রাখার চেষ্টা করছে, যার ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। আর যার ফলে আমরা বসন্ত ঋতুর আর দেখা পাচ্ছি না, যার ফলে শীতকাল প্রায় লুপ্ত হয়ে যেতে বসেছে। শিল্প উন্নয়ন, বড় বড় শিল্প তৈরি হচ্ছে। প্রকৃতি এবং মানুষের ওপর বিশ্ব উষ্ণায়নের কি কি প্রভাব পড়ছে, কি কি প্রভাব পড়ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, যখন এই কোশ্চেনটা তোমরা লিখবে, এই সব পয়েন্টগুলো একসাথেই লিখবে। 5 নম্বরের যে কোশ্চেন, বড় কোশ্চেন আসবে, সব পয়েন্ট তোমরা একসাথেই লিখবে, কেমন? চলো, তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, মেরু অঞ্চলে বরফের গলন এবং পার্বত্য হিমবাহের গলন হচ্ছে,
উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলে বড় বড় বরফের চাই অবলীলায় ভেঙে পড়ছে। কিসের জন্য? কারণ গরম বেড়ে যাওয়ার জন্য। যার ফলে কি হচ্ছে না, বরফ গলার ফলে জলস্তর বাড়ছে। ওখানে বসবাসকারী পেঙ্গুইন, যার বিলুপ্তি ঘটে গেছে, আজও আমরা যদি পেঙ্গুইনের কথা ভাবি তো আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরুর কথাই মনে পড়ে, কিন্তু আজও আমরা পেঙ্গুইন হয়তো খুব কম দেখতে পাবো, কারণ তারা প্রায় বিলুপ্তির পথে। কারণ কি? কারণ মেরু অঞ্চলে বরফ প্রায় মানে বড় বড় বরফের চাই গলে যাচ্ছে। আগে তো উত্তর মেরু দক্ষিণ মেরুতে মানুষ যেতে পারতো না, এখন তোমরা দেখবে, একটু গুগল সার্চ করে দেখবে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যাওয়া যায় এবং মানুষ এটা ট্রিপ করে তারা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে গিয়ে নামে, পেঙ্গুইনদের সাথে খেলা করে। একটু সার্চ করে দেখো, আমি নিজে দেখেছি। এখন যাওয়া হয়, হ্যাঁ অবশ্যই প্রোটেকশন নিয়ে যাওয়া হয়, একটা পারিপার্শ্বিক একটা যাতে দূষণ কম হয় সেই প্রোটেকশন নিয়ে যাওয়া হয়। কিন্তু আগে তো যাওয়া হতো না। আগে মানুষ উত্তর মেরু দক্ষিণ মেরুর শুধু জানতো যে সেটা নিষিদ্ধ, সেখানে যাওয়া যায় না। এখন বিজ্ঞানের উন্নতির ফলে সেখানে যাওয়া যাচ্ছে এবং গিয়ে দেখা যাচ্ছে যে বরফের যে বিশাল বিশাল চাই সেগুলো প্রচণ্ড গরমে গলতে শুরু করছে এবং জলস্তর বাড়তে শুরু করছে। কিসের জন্য? এই বিশ্ব উষ্ণায়নের জন্য। পরবর্তী পয়েন্ট কি? এল নিনোর প্রভাব। এল নিনোর প্রভাব আমি পরে পড়াবো, এল নিনো লা নিনো আমি পরে পড়াবো, ওকে। তারপরে কি? বাস্তুতন্ত্রের অসম্ভব ক্ষতি। জলবাস্তুতন্ত্র, প্রকৃতিগত বাস্তুতন্ত্র বা পরিবেশের বাস্তুতন্ত্রের একটা বড় ক্ষতি হচ্ছে। সমুদ্রের ওপর প্রভাব পড়ছে, যার ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর জলবায়ু পরিবর্তন, আমি তো বললাম জলবায়ু পরিবর্তন, শীত একেবারেই নেই, সারা বছর জুড়েই শুধু গ্রীষ্মকালে ভর্তি, সারা বছর জুড়ে গ্রীষ্মকাল, আর কোনো কিচ্ছু নেই। পরবর্তী কি? জানা অজানা বিভিন্ন রোগের বিস্তার। এখন এই যে কোভিড, কোনোদিন ভেবেছিলাম করোনা হবে? কোনোদিন ভেবেছিলাম যে একটা বছর ঘরে বন্ধ হয়ে থাকতে হবে? হয়েছে। আমরা করোনা নাম জানতাম না, শুধু জানতাম একটা ভাইরাস এসেছে। ঠিক সেরকমভাবে আজও আমরা অনেক রকম রোগের নাম জানি না, যেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দিনের পর দিন বেড়ে চলেছে, দিনের পর দিন। মৃত্যুহার তো আমাদের এখনকার দিনে, মানে আগে মানুষের 60-65 বছর অবধি একটা আয়ু, গড় আয়ু ছিল। মানে মানুষের মৃত্যুর গড় আয়ু ছিল 60 থেকে 65, সেটা মানুষ 70-75 অবধিও চলে যেত। এখন মানুষের বেঁচে থাকার কোনো গ্যারেন্টি আছে? কখন মানুষের হার্ট অ্যাটাক হবে, কখন মানুষের ক্যান্সার হবে, আমরা গ্যারেন্টি দিতে পারি? আমরা বলতে পারি? পারি না তো। এই বিশ্ব উষ্ণায়নের জন্য এই সমস্ত রোগ বাড়ছে, বিশেষ করে ক্যান্সারের মতো রোগ আজ ঘরে ঘরে। আর ক বছর পর দেখা যাবে 10 জনের মধ্যে 9 জন ক্যান্সার আক্রান্ত। কেন? বিশ্ব উষ্ণায়নের জন্য। পরবর্তী কি? প্রাকৃতিক বাসস্থানের ক্ষতি। এক্ষুনি বললাম যে পেঙ্গুইনরা বরফ অঞ্চলে থাকতে পছন্দ করে, তাহলে তাদের বাসস্থানের ক্ষতি হচ্ছে, বরফ গলতে শুরু করছে। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই ক্লাস। আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম, পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার পরের ক্লাসে আসবো। আশা করি সবাই খুব ভালো বুঝতে পেরেছো, কোথাও কোনো রকম সমস্যা নেই। দুটো কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, বিশ্ব উষ্ণায়ন যেমন ইম্পর্টেন্ট, বায়ুচাপের তারতম্যের কারণও সেরকম ইম্পর্টেন্ট। দুটো কোশ্চেন ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন পরীক্ষায় আসার চান্স হাইলি আছে, তাই তোমরা এই দুটো কোশ্চেন পড়ে যাবে, সাথে কিছু কিছু শর্ট কোশ্চেন। সব ক্লিয়ার? আশা করি আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি, কোথাও কোনো ডাউট নেই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তী ভূগোলের চ্যাপ্টার নিয়ে আমিই আসবো, যাতে তোমরা সবার প্রথমে পরবর্তী চ্যাপ্টারটা দেখতে পারো। তাই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে নিও। চলো, আজকের ভিডিও এই অবধি, আজকের ক্লাস এই অবধি। দেখা হবে অন্য আর একটা ক্লাসে অন্য পরবর্তী চ্যাপ্টার নিয়ে। বাই।